এটাকে মানে বলা হয় আনকিলেবল। এবার দেখো এটার কি কি আছে। এটার দাম মোটামুটি $100 মিলিয়ন। যে আজ পর্যন্ত দেখো ইউনাইটেড স্টেটসে 16খানা মিলিটারি এয়ারক্রাফট ধ্বংস হয়েছে আজ পর্যন্ত। এই দিন কয়েক আগে তো দেখো কি বলেছেন এই ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স আমেরিকার, যে এই যে মাগা প্রজেক্ট মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, সেই মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এর ওদের কাছে আমি যে একটা হিসেব দেখলাম, চায়নার কাছে এখন মানে যে পরিমাণ তেল আছে সেটা হচ্ছে হ্যাঁ, আমি আমার মনে হয় যে ট্রাম্প যেটা বলছে সেটাও নিজেকে বাঁচাবার জন্য বলছে। তা থেকে কি করে বেরোতে পারবেন সেই পথটা উনি খুঁজে পাচ্ছেন না। নমস্কার সবাইকে, আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের একটা অন্যতম বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে ইরান। আমেরিকার অপ্রতিরোধ্য বলে যে বিমানটিকে তারা দাবি করে, সেই F-35 কে মিসাইল দিয়ে তারা নামিয়ে ফেলেছে। এবং সর্বশেষ পাওয়া খবরে আমেরিকা একটু ঘুরিয়ে হলেও সেটা স্বীকার করে নিয়েছে। এই F-35 বিমানটি অপ্রতিরোধ্য কারণ এই অপ্রতিরোধ্য হওয়ার কারণটি হচ্ছে সেটা স্টেলথ যুদ্ধ বিমান, এবং সেটা কার্যত রাডারে প্রায় ধরা পড়ে না, প্রায় অদৃশ্য অবস্থায় সুপারসনিক গতিতে সেটা গিয়ে টার্গেটে আক্রমণ করে। এবং এর আরো অনেক রকম প্রযুক্তি আছে যার জন্য এটাকে বলা হয় একটি ফ্লাইং কম্পিউটার। সাধারণত খুব উন্নত দেশ ছাড়া এরকম এই ধরনের F-35 বিমান রাখা সম্ভব হয় না, এবং সেই জন্য আমেরিকা ছাড়া আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ব্রিটেন এবং ইসরায়েলের কাছেই শুধু এই বিমান রয়েছে। ইরান কি করে এরকম একটা বিমানকে তারা নামিয়ে ফেললো এবং কার্যত ধ্বংস করলো, সেটা নিয়ে আজকে সারা বিশ্বে কিন্তু চর্চা চলছে, এবং সেই সঙ্গে এর গুরুত্ব নিয়েও আলোচনা চলছে। আজকে আমরা এই অনুষ্ঠানে এই বিষয়টিকে বিশ্লেষণ করব, এবং সেই সঙ্গে এর জিও পলিটিক্স যেটা রয়েছে এর পেছনে, সেগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। এই জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতমদা, প্রথমেই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আহ, আজকে এরকম একটা অবিশ্বাস্য ঘটনা যখন সামনে এলো, তখন আমার হুম। মনে হলো যে এটাই বোধহয় আমাদের সবার আগে দর্শকদের কাছে নিয়ে আসা উচিত। তো আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন, গৌতম দা? দেখো সুব্রত, এটা আমি অনেকদিন থেকে যেটা বলছি, আমরা একটা জিনিস বারবার বলছি যে ইরানকে যেরকম ভাবে দুর্বল মনে করেছিল, একটা ছোট্ট দেশ, কয়েকদিনের ধাক্কাতেই ভেঙে পড়বে, ইসরায়েলও ভেবেছিল, আমেরিকাও ভেবেছিল। সেটা প্রমাণ হচ্ছে সেটা নয়, আদৌ নয়। কিন্তু এতটা শক্তিশালী এটা ভাবতেই পারেনি তারা। এবারে তাদের কাছে এমন কিছু ড্রোন আছে যে ড্রোনগুলো অত্যন্ত সেন্সিটিভ, হাইলি পাওয়ারফুল ড্রোন। এবার তুমি যেটা বললে F-35, এই লাইটনিং জেট টু, লাইটনিং জেট, এটা 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 একটা অত্যাধুনিক প্রযুক্তি, এটা আমরা জানি। তুমি ফিফথ স্টেলথ জেনারেশন বিমান বলছে, এরা বললে, ফিফথ জেনারেশন। হ্যাঁ, এই যে স্টেলথ বিমান মানে সত্যিই তাই, চুপি সারে লোককে বুঝতে দেবে না, সেরকম ভাবে ঢুকে পড়বে, সেরকম ভাবে বোমা মারবে, সেরকম ভেবে চলে আসবে। এটাকে মানে বলা হয় আনকিলেবল। এটা মানে মারা যাবে না, যাকে হত্যা করা যাবে না, এইরকম ধরনের একটা বিমান। ঠিক যেন মনে হচ্ছে টাইটানিকের মতো। টাইটানিক বলা হয়েছিল না, আনসিঙ্কেবল শিপ, ডুববে না কোনোদিন। টাইটানিক যে ডুবে গেল, তো ঠিক এইটাও সেরকম ভাবে পড়ে গেল। এক্স্যাক্টলি ওই ধরনের একটা মনে হচ্ছে। এবার দেখো এইটার কি কি আছে। এটা প্রথমত তো কাটিং এজ একটা টেকনোলজি। অ্যাডভান্স সেন্সর আছে। অ্যাডভান্স সেন্সর মানে আগে থেকে বুঝতে পারে কোথায় কে আসছে, কিভাবে বাড়বে, কোথায় লাগবে, সমস্ত কিছু। এবং আরেকটা জিনিস হচ্ছে রিয়েল টাইম ডেটা শেয়ারিং আছে। প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে যে ডেটা যা পাচ্ছে সেটা কিন্তু শেয়ার করতে পারছে নিজের দেশের সঙ্গে, যেখান থেকে পাঠানো হয়েছে সবকিছু, এভরিথিং, এই সমস্ত কিছু আছে। এটার দাম মোটামুটি $100 মিলিয়ন। একটা প্লেনের দাম $100 মিলিয়ন। মানে 10,000 আরো কোটি কয়েকটা টাকার দেশ, কাছাকাছি। 10,000 হ্যাঁ কোটি ওই টাকার কাছাকাছি। একটা কাছাকাছি। সেই বিমানটাকে কি করে মারা হলো এটা বলতে পারো। আমরা বহুদিন আগে আমরা একটা বলেওছি যে এই যে যেভাবে কিভাবে মারা হয়েছে এখন আমরা কিন্তু জানি না, সঠিক জানি না। বিশেষ করে বিভিন্ন ধরনের সূত্র ভেসে আসছে, আমেরিকা সেটা বলতে চাইছে না, ইরান যেটা বলছে সেটাও কতটা ঠিকঠাক তাও জানি না। তবে এইটুকু জানি, ওদের যে ড্রোনের মধ্যে
যে যে যেভাবে তারা চালনা করছে এবং যে ধরনের আমরা আগের দিন বলেছিলাম, ঠিক যে চায়নার যে স্পেকট্রাম ইউজ করা ব্যাপার আছে এবং বিশেষ করে টেকনোলজির ব্যবহার করার আছে, সেটা যে এর মধ্যে থাকতে পারে, এটা সবাই মনে করছেন, অনেকেই মনে করছেন এটা আছে নিশ্চয়ই, এবং সেটা দিয়েই তারা নিশ্চয়ই এটাকে আঘাত করেছে। যেভাবেই হোক, এই যে আঘাতটা করেছে এবং প্লেনটা পড়েছে, এইটা বলেছে ওরা প্রথমে বলেছিল একটা প্লেন নামিয়ে নেওয়া হয়েছে। পেন্টাগন বলেছিল যে একটা প্লেনকে নামিয়ে নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের একটা জায়গায়, কিন্তু পরে দেখা যাচ্ছে যে না, নামিয়ে নেওয়া তো হয়নি, সেটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানে ন্যাচারালি সেটাকে আর সারানো সেই হয়েছে বলা খুব যাবে, মুশকিল, হ্যাঁ। সেটা হ্যাঁ সেটা নষ্টই প্রায় হয়ে যাবে। দেখো এই ধরনের জিনিস যে হলো, এটা কি হলো, আমেরিকার উপরে আরেকটা ধাক্কা। কারণ আমেরিকার কি হয়েছে, আমেরিকা কিন্তু দেখো প্রথম থেকে যদি তুমি ধরো, আমি আমি একটা হিসেব করছিলাম যে আজ পর্যন্ত দেখো ইউনাইটেড স্টেটসে 16খানা মিলিটারি এয়ারক্রাফট ধ্বংস হয়েছে আজ পর্যন্ত। 16টা, একাত্রা নয় কিন্তু। তার মধ্যে 10টা হচ্ছে MQ-9 রিপার ড্রোনস, সেও গেছে, সেটাও আলাদা গেছে। তাছাড়া আছে 3টে F-15 ফাইটার জেটস, কুয়েতে যেটা গেল, 3খানা ফাইটার জেট কি করে গেল কেউ জানে না। ওটাও কিন্তু অনেকে এক্সপার্ট বলছেন ওটাও নিশ্চয় ড্রোন ব্যবহার করা হয়েছিল, যদিও আমেরিকা সেটা স্বীকার করছে না বা কুয়েতও স্বীকার করেনি, কিন্তু এটা হতে পারে। তাছাড়া 5টা আরো সৌদি আরবে ছিল 5খানা, এই এই এক্স্যাক্টলি KC-135, সেগুলোও ধ্বংস হয়েছে। আরেকটা ধ্বংস হয়েছিল রিফুয়েলিং যে লঞ্চার, যাকে বলা হয় ট্যাঙ্কার, সরি, KC-135, সেটাও একটা রিফুয়েলিং, মানে অনেক দূর থেকে যদি পাঠানো হয় তখন তো তাকে রিফুয়েল করতে হয় আকাশেই, তাহলে ট্যাঙ্কার লাগে। সেই ট্যাঙ্কারটাও কিন্তু ধ্বংস করেছে, একখানা ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। কাজে এরপরে এই যদি আমেরিকা মনে করে যে দূর থেকে আমরা আবার মিসাইল ছুড়বো কি, আকাশ দিয়ে বিমান নিয়ে পাঠাবো, বড় বিমানে পাঠাবো, যে বিমানদের এই এই এত অত্যাধুনিক হবে না, বিমান পাঠাবো, যদি পাঠিয়েও দেয়, তারা এত দূর দূর থেকে আসতে হবে, সেখানে এলে তাদের রিফুয়েল করতে হবে, সে রিফুয়েল কোথায় করবে, সেটাই যদি ধ্বংস করে দেয় ইরান, তখন কি হবে? এই সমস্ত ব্যাপারটা মিলিয়ে আমেরিকাতে আমেরিকায় নিজস্ব মানে নাগরিকদের মধ্যে যে অসন্তোষ ছিল, সেটা ধীরে 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 সরকারের মধ্যে সংক্রমিত হচ্ছে। আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি। বিশেষ করে এই দিন কয়েক আগে তো দেখো কি বলেছেন এই ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স জোসেফ কেন্ট, তিনি রিজাইন করলেন কি বলে বললেন, I cannot, in good conscience, support the ongoing war in Iran. আমি বিবেকের সঙ্গে এটা একমত হচ্ছি না, এই ইরানের সঙ্গে যুদ্ধ আমি করাটাকে সমর্থন করছি না। এই ইউসেফ কেন্ট কিন্তু একেবারে ট্রাম্পের একেবারে ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ছিলেন, ট্রাম্পই ওকে বেছে তুলে এনেছিলেন, তিনি রিজাইন করেছেন। কাজে ভেতরে ভীষণ রকমের একটা এবং চিন্তার তার কাছে ব্যাপার সমস্ত হচ্ছে। গোয়েন্দা তথ্য থাকে। থাকে থাকে কেন্টের কাছে ইয়েস, সমস্ত গোয়েন্দা এক্স্যাক্টলি, তথ্য থাকে। এক্স্যাক্টলি। হ্যাঁ। হুম। এবং কংগ্রেসে যেভাবে আমেরিকান অ্যাটর্নি জেনারেল বা বিভিন্ন জনকে যেভাবে প্রশ্নের সম্মুখীন করতে হচ্ছে, আমরা সেটা দেখছি, তা রীতিমতো বিড়ম্বনার, ভীষণ রকম বিড়ম্বনার। তাকে প্রথম কথা, তারা এটা বলতেই পারছে না যে সত্যিই ইরানের কোনো পারমাণবিক এই রকমের অস্ত্র ছিল কিনা। যেটা ইরাকে হয়েছিল ঠিক এক্স্যাক্টলি ওরা ইরানেও করবে ভেবেছিল, কিন্তু সেটা হয়নি, হতে পারছে না। এবং খুব মুখ, যাকে বলা হয় মুখ পুড়ছে, ট্রাম্পের মুখ পুড়ছে। তুমি জানো এই জন্যই এই ট্রাম্প সবচেয়ে বেশি রেগে যাচ্ছেন নেটোর যারা সদস্য আছেন তাদের উপর। নেটোর সদস্য মানে ইউরোপিয়ান কান্ট্রিজ, হ্যাঁ, জার্মানি কয়েক বলো, ঘন্টা আগেও ফ্রান্স খুব বলো। নেটোকে আক্রমণ হ্যাঁ, করেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখলাম হ্যাঁ, কয়েক ঘন্টা আগেও হ্যাঁ, নেটোকে ভীষণ হ্যাঁ, তীব্রভাবে আক্রমণ করেছে। হ্যাঁ, হুম। বলেছেন যে নেটোকে কাওয়ার্ড বলেছেন, বলেছেন ওদের কোনো স্পাইন নেই, শিরদাঁড়া নেই, কাওয়ার্ডস। ওরা ওরা হরমুজ স্ট্রেইট খুলবে বলছে, কিন্তু খুলবে অথচ যুদ্ধে নামতে চাইছে না। তো যুদ্ধে কেন নামতে চাইবে? ফ্রান্সের প্রেসিডেন্ট তো বলেই দিয়েছেন আগে যে যুদ্ধে কেন নামবো আমরা, ডিপ্লোম্যাটিক, তো আমরা দেখতে পাই ডিপ্লোম্যাসি দিয়ে দেখবো কিভাবে, কূটনীতি দিয়ে ঠিক। কিভাবে এটাকে সমাধা করা যায়। ট্রাম্প তো সে সমস্ত ভাবতে পাচ্ছেন না, ট্রাম্প চাইছেন কি করে যুদ্ধটা জিতবেন। মহা মুশকিল হচ্ছে, সূচক
সাপের ছুঁচো গেলার মতন, গিলে তো ফেলেছেন, এবারে আর কিছু করতে পারছে না, একদম এক্স্যাক্টলি এই গৌতম দা, জিনিসটা একজন হয়েছে। সাংবাদিক এটা এই ফরাসি প্রেসিডেন্টের কথাটা ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিল প্রেস কনফারেন্সে। হ্যাঁ, তাতে তাতে হ্যাঁ। ট্রাম্প উত্তর দিয়েছেন উনি নিজেই দেশের মধ্যে আবার নির্বাচিত হন কিনা দেখুন। মানে হ্যাঁ, ফ্রান্সের নির্বাচনে কি হবে সে ব্যাপারেও তিনি নাক গলাতে চাইছেন। সে সে ব্যাপারে না না করাতে সে চাইছে। ব্যাপারেও এবং এবং সবচেয়ে এমনকি সিএনএন এর সাংবাদিক ক্যারোলাইন লেভিট, ওনার প্রেস সেক্রেটারি, তাকে যখন জিজ্ঞাসা করছে তার কোনো উত্তর দিতে চাইছেন না, তিনি কোনো রকম উত্তর দিতে চাইছেন না, বলছেন এটা তো তোমরা ইচ্ছে করে তৈরি করছো জিনিসটাকে। এই যাই হোক, বিভিন্ন জিনিস ভেতরে প্রচন্ড বিভিন্ন অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন। আমেরিকার যে এই যে মাগা প্রজেক্ট, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, সেই মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এর বিরুদ্ধে যাচ্ছে এটা। কারণ সবাই এখন বলতে শুরু করেছে যে টাকাটা তুমি খরচা করছো, কোটি কোটি টাকা তুমি খরচা করছো, সে তো ইসরায়েলকে বাঁচাবার জন্য। ইসরায়েলকে বাঁচাবার জন্য তোমার এই টাকাটা খরচা করবে কেন? দেশের ট্যাক্স পেয়ারের টাকা তুমি নষ্ট করছো, ইউ আর ডিস্ট্রয়িং দ্য কান্ট্রিজ ইকোনমি। এবং এই যে ইসরায়েল লবি আমেরিকায়, ইসরায়েল লবিটাই এতদিন এত স্ট্রং ছিল ওয়াশিংটনে, ওয়াশিংটন ডিসিতে, তারাই এমন ভাবে সমস্ত জিনিসটাকে পাকিয়েছে, তাদের ওপরে মানুষের রাগটা বেশি পড়ে যাচ্ছে এখন। এবং পড়ে যাওয়াটা খুব স্বাভাবিক, কারণ ইসরায়েল লবি এটা কিন্তু করেছে এই সমস্ত জিনিসটাকে, যাকে বলা হয় ম্যানুভার করেছে, ম্যানুভার করে আজকে এই যুদ্ধটা চলছে। আর ট্রাম্পও সেখানে সেই ফাঁদে পা দিয়েছেন, ভেবেছেন নিজেরও লাভ হবে, আমি একটা বিরাট যুদ্ধ জিতে যাব, আমি সমস্ত সারা পৃথিবীতে বলতে পারবো আমি সমস্ত যুদ্ধ থামিয়ে দিতে পারি, যুদ্ধ করে আমি যুদ্ধ থামিয়ে দিতে পারি, এটা বলেছিলেন। কিন্তু এখন সবচেয়ে বিপদ হয়েছে ওনার এইটাই। আরেকটা বিপদ হয়েছে, দেখো এটা তো একদিকে, এবারে চায়না এবং রাশিয়া, আমি আগের দিনও বলেছি এই যে চায়না রাশিয়ার মধ্যে দুখানা দেশ আছে, শক্তিধর দেশ, ভীষণ বড় 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 শক্তিধর দেশ। রাশিয়া ঠিক আছে, এখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে, তার জন্য খানিকটা একটু পিছিয়ে আছে, সব ঠিক আছে, কিন্তু চায়না তো তা নেই। চায়না যে সাপোর্ট দিচ্ছে এটা খুব পরিষ্কার, চায়না নিজে যুদ্ধের মধ্যে সক্রিয়ভাবে আসছে না ঠিকই, কিন্তু সমস্ত রকমের সাহায্য তারা দিচ্ছে এবং দেবে বলে তারা প্রতিশ্রুত, আগে থেকেই তাদের সঙ্গে চুক্তি আছে, তারা দেবে সেটা। এবং তারা তেলটা একটা পাচ্ছে বিনিময়ে, ইরানের তেলটাও তারা পাচ্ছে। পাচ্ছে, শুধু তাই নয়, ওদের কাছে আমি যে একটা হিসেব দেখলাম, চায়নার কাছে এখন মানে আহ, যে পরিমাণ তেল আছে সেটা হচ্ছে 1.5 বিলিয়ন ব্যারেল তেল আছে অলরেডি, হুম। যেটা 4 মাস মতন চলে যাবে ওদের, হ্যাঁ, তিন চার থেকে থেকে চার ছ মাস মাস প্রায়, 4 থেকে 6 চলে মাস। যাবে। তো হুম। ওদের তো এই তেলটা আছে, এবং ইরানের কাছ থেকে ওরা তেলটা পাবে, এবং ইরানকে হেল্প করলে আরো বেশি ঠিকঠাক অনেক সস্তায় আর তেলটা রাশিয়া পাবে। থেকে তারা তেল নেয়, রাশিয়া থেকেও না, তারা তেল নেয়, যতই তেল নেয় ট্রাম্প আমরা, নিষেধাজ্ঞা দিন ওখানে। হুম। হ্যাঁ, আমরা কিছু পাচ্ছি না, ভারত এখন কোনো জায়গায় নেই, ন যজৌ ন তস্থৌ, কি করবে বুঝি মানে সত্যি পাওয়া যাচ্ছে না। একমাত্র আমেরিকা যদি আমাদের বলে যে ভাই তুমি ঠিক আছে 30 দিনের ছাড় দিচ্ছি, এই জন্য সত্যি কথা বলতে একটু সামান্য হলেও একটু কটাক্ষ করেছেন ইরানের বিদেশমন্ত্রী আরগাসি। তিনি বলছেন ভারতবর্ষকে তো বেশ খানিকটা একটু ট্রাম্প বহুদিন ধরে বুলি করে এসেছেন, এখন খানিকটা বাধ্য হয়ে ভারতকে বলেছেন ঠিক আছে 30 দিনের ছাড় দিলাম। এই কথাটা যে বলেছেন এটা ভারতের পক্ষেও কিন্তু খুব লজ্জা। তিনি বলছেন আমেরিকা ভারতকে বুলি করেছে এতদিন, তার মানে ভারত বুলিড হয়েছে, তার মানে ভারতকে এইভাবে বুলি করতে পেরেছে আমেরিকা। এইটা ভারতের কোনোদিন কোনোদিন ভাবতে পারা যায়নি যে এই জিনিসটা হতে পারে। আমেরিকা আমাদের বলবে, মানে মাথায় চাটি মেরে, জানো তুমি এটা করো তবে এটা তুমি তেল পাবে, না হলে তুমি পাবে না, ঠিক এই কথাটা বলছে। এবারে কি হচ্ছে, এইটা কিন্তু দেখো, এইটা বলার মধ্যে আরেকটা পার্সপেক্টিভ আছে। এই যে ইরানের বিদেশমন্ত্রী এই কথাটা বলার মানে হচ্ছে উনি কিন্তু বলছেন ভারতকেও পরোক্ষে যে তুমি তো আমেরিকার কথাতে চলছো। এবার কালকের দিনে যদি ইরান বলে না না অনেক হয়েছে, তোমার আমেরিকার সঙ্গেই থাকো, আমারও দরকার নেই, তখন ভারত কি করবে? তখন ভারতের পক্ষে খুবই মুশকিল। এই কূটনীতিটা কিভাবে চলছে আমরা জানি না। এখন অবশ্য আমি জানি প্রধানমন্ত্রী এই সমস্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ইরানের সঙ্গেও আলাদা কথাবার্তা চালাচ্ছেন, এটা আমরা শুনেছি।
কিন্তু চালালেও যে পরিমাণ তেলের দাম বেড়ে যাচ্ছে যেভাবে, সেটা কি করে নিয়ন্ত্রণ করা যাবে ভারতে? ইতিমধ্যে তেলের দাম আন্তর্জাতিক ক্ষেত্রে বেড়ে গিয়েছে, অনেকখানি বেড়ে গেছে। এবারে যেটা প্যারালাল ওয়ার্ল্ড অর্ডার একটা তৈরি করবার চেষ্টা হয়েছিল, যেটা করছিল ইনফ্যাক্ট একটা সময় চায়না, রাশিয়া, ইন্ডিয়া, এরকম একটা হয়েছে, একটা একটা পরিকল্পনা হচ্ছিল, কিন্তু এখন তো ভারত তো সরে গেল। ভারত সরে গেল, ব্রিক্স এর মধ্যে দেখো ইরানও কিন্তু ব্রিক্স এর মেম্বার। ইরান ইরান মূল ব্রিক্স মেম্বার এর না, মেম্বার, তারা আমন্ত্রিত মেম্বার। আমন্ত্রিত। এবারে ভারত হচ্ছে এখনকার প্রেসিডেন্ট, মানে এবার প্রেসিডেন্সি আছে, সরি, এবারে প্রেসিডেন্সি আছে, এইবারে এবারে এবারে চলে যাবে। এবারে ইরানকে ব্রিক্স যদি, ইরানকে যদি বলা হয় তুমি চলে এসো এবারে, হ্যাঁ, পার্মানেন্টলি তুমি চলে এসো আমাদের সঙ্গে, তাহলে এই যে রেখাটা তৈরি হবে প্যারালাল অর্ডারে, চায়না, ইরান, রাশিয়া, সেটা ভারতের পক্ষে খুবই একটা, যাকে বলা হয় একটা, আবার বললাম, বিরাট রকমের অস্বস্তির জায়গা তৈরি হবে। আর আমেরিকার কি হবে? এইবারে যেটা আমি বলতে চাইছি তোমাকে, একটা তো তোমাকে ওই যেটা বললাম, যে একটা হচ্ছে যে এই যুদ্ধ চলাকালীন আমেরিকার নিজের দেশে কিরকম ভাবে বিপাকে পড়ছে। আমেরিকার মিসাইল, প্রচুর মিসাইল নষ্ট হয়ে গেছে। ইসরায়েলে তো প্রায় প্রায় শেষ হয়ে গিয়েছে কিছু কিছু জিনিস, ড্রোন ফ্রোন তো ওদের শেষ হয়ে গিয়েছে, ইন্টারসেপ্টার ওদের প্রায় নেই। আমেরিকারও বিভিন্ন মধ্যপ্রাচ্যে যে সমস্ত ইন্টারসেপ্টার ছিল নষ্ট হয়ে গেছে, আর নেই। এবারে যদি এই যে ব্রিক্স এবং অন্য যারা, যাদের কথা বলছি, ওই যে প্যারালাল ওয়ার্ল্ড অর্ডারে, তারা যদি নতুন কারেন্সিতে চলে যায়, ডলারকে ছেড়ে দিয়ে নতুন কারেন্সি যদি ব্রিক্স থেকে তৈরি করে, সেই কারেন্সিতে ব্যবসা করে, তাহলে কি হবে? ডলারের, সারা পৃথিবীতে যে ডলারের একটা মানে যে, যাকে বলা হয় মাহাত্ম্য ছিল, যেভাবে ব্যবসাটা করতো আমেরিকা, সেটা তো একদম ধসে যাবে। এবং প্রথমত এর সেখানে মধ্যেই এর চায়না, মধ্যেই খবর এসেছে যে হরমুজ দিয়ে যে সমস্ত জাহাজ পাস করছে তাতে ডলারের বদলে চীনের মুদ্রা ইউএন ব্যবহার করা হচ্ছে। এটা একদম মানে এক্স্যাক্টলি, ডলার একদম তারা গেট আউট করে এক্স্যাক্টলি, দিয়েছে। হুম। এই যে তার মানে একটা ইউয়ান, বিকল্প ইউয়ান মুদ্রা যদি অলরেডি ডলারকে প্রতিস্পর্ধী একটি মুদ্রা চালু হয়ে গেছে। এইবারে এই যদি ইউয়ান যদি চলে আসে, তাহলে কি হবে? তখন তো এই যে দুটো শক্তি পাশাপাশি হয়ে গেল, তখন কিন্তু আমেরিকা কিন্তু দুর্বল শক্তি হয়ে যাবে। এইটা আমেরিকার পক্ষে হিউমিলিয়েটিং ডিফিট হবে, অ্যাবসলিউটলি আ হিউমিলিয়েটিং ডিফিট। এটা হলো আমেরিকার দিকে। আর ভারতের কি হবে? ভারতের যে বন্ধু বাছাটা একেবারেই ঠিক হয়নি, তখন সেদিন আমরা বুঝতে পারবো খুব ভালো করে। কাজেই সমস্ত ভেবে, এই যে জিওপলিটিক্যালি একটা বিমান মাটিতে ফেলে দেওয়া কিন্তু মস্ত বড় দিককে, অনেক কটা, অনেক বড় একটা দিককে আমাদের সামনে তুলে ধরছে। এটা মাথায় রাখা দরকার, সুব্রত। এই আপনি আপনি যেটা বলছেন যে F-35, এই বিমানকে কেউ কোনোদিন ভাবেনি যে এরকম একটা বিমানকে একটি ছোট দেশ, ইরানের হুম, মতো দেশ, তারা নামিয়ে ফেলবে। তার মানে ইরানের কাছে, আপনি যেটা বললেন যে ইঙ্গিতটা দিলেন, তাতে ইরানের কাছে এমন কিছু আছে যারা F-35-এর মতো একটি অপ্রতিরোধ্য বিমানকে তারা নামিয়ে ফেলতে পারে, এবং যেটা কখনো হুম, আমেরিকা ভাবতে হুম, পারেনি। এইটার পেছনে হুম, আপনি চায়নাকে বা রাশিয়াকে, তাদের যে গোষ্ঠীটাকে আপনি হুম, কিছুটা ইয়ে দিলেন। এইটা এইটা কতটা আমাদের আগামী দিনের পৃথিবীতে, এই যুদ্ধের যে এখন যে পরিস্থিতি, আগামী দিনের পৃথিবীর নতুন ওয়ার্ল্ড অর্ডারে এটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, যে একটা ইরানের মতো দেশকে তারা সাপোর্ট দিচ্ছে, অন্য দুটো মহাশক্তিধর দেশ, এবং উল্টো দিকে যারা খুব আর মহাশক্তিধর দেশ দাঁড়ানোর কথা ছিল আমেরিকার পাশে, তারা সেখানে নেই। এটাতে ট্রাম্পের অবস্থা কি দাঁড়াবে আগামী দিনে? দেখো সুব্রত, তুমি যেটা বললে না, এখানে বলতে গেলে আমাদের ভারতের কথাটা অনেক আগে চলে আসে। কিরকম? এই যে আমি বারবার বলছি না, একটা প্যারালাল ওয়ার্ল্ড অর্ডার, একটা প্যারালাল, একটা সমান্তরাল, একটা আন্তর্জাতিক একটা মঞ্চ তৈরি হয়, এবং তার নিজস্ব একটা নীতি যে বলছি, এই নীতিটা সবচেয়ে বড় কথা, ভারতের স্বাধীনতার পর ভারত ঠিক করেছিল। ভারত ভেবেছিল কোনো বড় শক্তির কাছে মাথা নোয়াবো না, আমরা স্বাধীনভাবে, স্বাতন্ত্র, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আমরা কূটনৈতিক ভাবে
নিশ্চয় সম্পর্ক রাখবে বিভিন্ন শক্তির সঙ্গে। এক্স্যাক্টলি সেটাই কিন্তু হতে চলেছে এখন। এইটা 2014 পরে যে সরকার আমাদের এলো, এই যে ট্রাম্পের আহ, সঙ্গে সমঝোতায় কার্যত, যেটা আমাদের মোদি করলেন, প্রধানমন্ত্রী মোদি করলেন এবং বিজেপি করলো, তাদের বিভিন্ন রকমের নীতি পাল্টে দিল তারা। জওয়াহরলাল নেহরু বা যাই বলি আমরা, কংগ্রেসের নীতি, বা তারও আগে গান্ধীজিরও এই নীতি ছিল, গান্ধীজিও এই কথাই বলতেন। তার বিরুদ্ধে চলে গিয়ে যেটা করা হলো, সেটা কিন্তু আখেরে আমাদের কোনো লাভ তো দিচ্ছে না, ক্ষতি করছে ভীষণ কম। কারণ আমেরিকা নিজের স্বার্থ ছাড়া অন্যকে সাহায্য করবে। আমেরিকা, আমি আমেরিকান গভর্নমেন্টের কথা বলছি, আমি আমেরিকান লোকেদের কথা বলছি না, আমেরিকান মানুষদের কথা বলছি না, আমেরিকান নাগরিকদের কথা বলছি না। সেখানে একটা যথেষ্ট ভাইব্রেন্ট ডেমোক্রেসি আছে, সেটা আমরা জানি। কিন্তু আমি আমেরিকান সরকারের কথা বলছি। এই যে তাদের যে হেজিমনি, এই যে হেজিমনিস্টিক একটা অ্যাপ্রোচ, যে আমরা দাদাগিরি করব, এটা বরাবর আমরা দেখেছি, নতুন কিছু নয়। এখনো বলে যাচ্ছে ট্রাম্প, কিউবাকে আমরা দখল করব, এই যেহেতু ভেনেজুয়েলা করেছি এবার কিউবাকে করব, সমস্তই তারও আগে কিউবা তো গ্রিনল্যান্ড নিয়ে ভয়ঙ্কর নেব। সংকট এখন এই মুহূর্তে। কিউবাতে তেল আছে, নেই, তেল নেই, নেই, বিদ্যুৎ নেই, এরকম একটা অবস্থা। সাংঘাতিক অবস্থা। গ্রিনল্যান্ড কিনে নেবো, নাহলে গ্রিনল্যান্ডের মানুষকে টাকা দিয়ে দেবো, তারপর বলবো আমাদের ইয়ে চলে এসো, এই তো করছে ট্রাম্প। কিন্তু কি হয়, এই যুদ্ধটা করে এটা ওরা ভাবতে পারেনি যে এইরকম একটা মরণ কামড় দিতে পারে ইরান। এবং ইরান দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, এই যে তুমি যেটা বললে, চায় না এই যে স্পেকট্রাম, বা এই মানে আকাশে যে স্পেকট্রাম আমরা যাকে বলি, হুম। সেই যে ওয়ারফেয়ার, এই যে এক অ্যাবসলিউটলি একটা মডার্ন ওয়ারফেয়ার, সেটা চায়না এতখানি উন্নত হয়ে গেছে, এতখানি ভেতরে, বাইরের বিশ্ব সেটা জানেও না, আমেরিকা সেটা ভাবতেও পারে, আমেরিকার চেয়েও অনেক ক্ষেত্রে অনেক উন্নত হয়ে গেছে, অন্তত যারা এক্সপার্টস এইসব ব্যাপারে বিশেষজ্ঞ তারা এই কথাটা বলছেন। এই যে বারবার বলি, আমি বারবার বলছি, স্পেকট্রামের ক্ষেত্রে যে কি সিগন্যাল ছাড়া হবে, কোথা থেকে কিভাবে, সে সমস্ত কিছু চায়না ধরে ফেলছে সঙ্গে সঙ্গে। এবং ধরে ফেলা শুধু না, তার পরিপ্রেক্ষিতে কি রিটালিয়েশন হবে, কোথায় কি রিয়াকশন হবে, সেটাও করতে পারছে তারা। এই যে করতে পারাটা, এই যে আকাশপথে যুদ্ধের কথাটা, এবার তাহলে আকাশপথে যুদ্ধ যদি তোমাকে করতে, মানে একমাত্র করতে পারো কি করে, যেটা আমেরিকা করতে পারে, আগের মতন বড় বড় বোমারু বিমান পাঠিয়ে দেশের কাছাকাছি গিয়ে বোমা ফেলে দেওয়া, কিংবা স্ট্যান্ড অফ কোনো এক দূরের থেকে, যেখানে শত্রুপক্ষ আক্রমণ করছে না সেখান থেকে বোমা পাড়া, ঠিক আছে। তো সেখান থেকে বোমা মারবে কোথা থেকে? মধ্যপ্রাচ্যে তো বসাতে হবে সেগুলো। মধ্যপ্রাচ্যে বসালেই তো ইরান সেগুলোকে টার্গেট করবে, তাহলে সেগুলো তো নষ্ট হবে। এবং শুধু তাই নয়, এই মধ্যপ্রাচ্য বলি বা যেখানেই বলি, তারা কি বসাতে দেবে? আর তারা বসাতে দেবে না। ঠিকই। সৌদি বলেছে ঠিকই যে আমাদের উপর আক্রমণ করো না, ইরানও উত্তর দিয়েছে যে আমরা তোমাদের তো আক্রমণ করছি না, তোমাদের আক্রমণ করার কোনো রকম অভিপ্সা আমাদের নেই, আমরা চাইছি শুধুমাত্র তোমাদের ওখানে যে আমেরিকান যে যা যা আছে, যা যা এমবাসিটাও এখনো করেনি, যা যা ওখানে ঘাঁটিগুলো, তোমাদের ঘাঁটিগুলোকে আমরা। হুম, ঘাঁটিগুলোকে আমরা শেষ করব, সেটা আমরা তো বলেই দিয়েছি, অ্যান্ড উই আর গোয়িং টু ডু ইট, সেটা করছে ওরা। এর ফলে মধ্যপ্রাচ্যের এই যে জিসিসি কান্ট্রিজ, গালফ কোঅপারেশন কাউন্সিল, তার মধ্যে এই যে যে দেশগুলো আছে, এই যে নাম বলছি, কাতার আছে, কুয়েত আছে, ওমান আছে, সৌদি আছে, ইউএই আছে, এই সমস্ত, তাদের মধ্যেও তো একটা প্রচন্ড চিন্তা শুরু হয়েছে, প্রচন্ড চিন্তা শুরু হচ্ছে, তারা কোন দিকে যাবে, কার সঙ্গে যাবে, কিভাবে যাবে, এইটা তৈরি হয়েছে। এরপরে এরপরে যদি দেখা যায় যে আমেরিকা বলছিল যেটা দেশে সৈন্য পাঠাবে, সে সৈন্য পাঠানো সম্ভব নয়, ইরান এতখানি দূরে। ইরাকে পাঠিয়েছিল কারণ ইরাকে ওরা বুঝতে পেরেছিল ইরাকের শাসকের বিরুদ্ধে যদি আহ, আমেরিকা যদি আঘাত করে বা ভেতরে ঢুকে পড়ে, তাহলে বেশি সময় লাগবে না তাদের, তারা ঢুকে পড়ে সেই দেশটাকেই দখল করে নেবে ভেবেছিল। ইরানের ক্ষেত্রে তো সেটা হবে না। প্রথমত ইরান অনেক বড় দেশ ইরাকের চেয়ে, আর ইরানে যত মানুষ আছে আর যেভাবে তারা যুদ্ধের মধ্যে লেগে পড়েছে, তাতে ইরানকে ওইভাবে তার দেশে ঢুকে শায়েস্তা করা খুব কঠিন। দ্বিতীয়ত সেটা যদি করতে চায়, তাহলে ইসরায়েলকে কিন্তু আরো সমস্যায় পড়তে হবে।
কারণ ইসরায়েলের উপরে ইরান এমনই চাপ সৃষ্টি করবে, এত বোমারু বিমান ফেলবে, কারণ আমেরিকা বা ইসরায়েল এখন করছে, সিভিলিয়ানদের উপরে বোমা ফেলছে। হ্যাঁ। এবারে তখন এটা শুরু হবে উল্টো দিক থেকে, ইসরায়েলের গৌতম দা, উপর একটু শুরু আগে শুরু খবর হবে। এসছে যে আহ, ট্রাম্প সাহেব খুব ক্ষেপে গেছেন ইসরায়েলের উপরে, হুম, কারণ ইসরায়েল কিছু হুম, তেলের ঘাঁটিতে আক্রমণ করে দিয়েছিল, যার ফলে হুম, বিশ্ববাজারে তেলের আবার ক্রাইসিস তৈরি হয়, এবং সেটা হুম, শেয়ার বাজারেও তার হুম, এফেক্ট পড়ে। তাতে ট্রাম্প হুম, জানিয়েছেন যে ওরা আমাদের না জানিয়ে এটা করেছে। এবং কিছুক্ষণ হুম, আগে যে খবরটা এলো সেটা হচ্ছে যে হুম, ইসরায়েল বলেছে না, আমরা আর এটা করব না, এটা একটা ভুল বোঝাবুঝি হুম। হয়েছিল। তার মানে নিজেদের মধ্যেও গন্ডগোলটা এখন বেশ তিক্ত অবস্থায় দাঁড়িয়েছে। মানে ইসরায়েল নিজের মতো করে যে এখন আর করবে সেটা আক্রমণ, সেটাও ট্রাম্প আর কিন্তু সহ্য করতে পারছেন না। অতএব এর এর পরিণতি কি হতে পারে বলে মনে হয়? আলটিমেটলি কি তারপর ইসরায়েলের আমি সঙ্গে? কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আমি বলুন। আমার মনে হয় যে ট্রাম্প যেটা বলছে সেটাও নিজেকে বাঁচাবার জন্য বলছেন। কারণ ট্রাম্প যে যুদ্ধটা শুরু করেছেন, যখন অ্যাটাকটা শুরু করেছেন, এটা কি তার করার প্রয়োজন ছিল না? এটা তো এমন ছিল না যে ওয়ার অফ সার্ভাইভাল ছিল না, এটা ওয়ার অফ চয়েস, বারবার বলেছি, ওয়ার অফ চয়েস, এবং ইচ্ছে এটা হয়েছে আপনি যুদ্ধ। যে জোসেফ কেন্টের কথা বললেন, যে কাউন্টার ইন্টেলিজেন্সের হুম, প্রধান, হুম, আহ, হুম, তিনি একদম পরিষ্কার বলে দিয়েছেন যে এই যুদ্ধটা হ্যাঁ, আমেরিকার জাতীয় স্বার্থের কোনো দরকারই ছিল না। এটা শুধু দরকারই ছিল না। ইসরায়েলের জন্য, ইসরায়েলের হুম। স্বার্থে এবং ইসরায়েলি লবির চাপে এটা করা হয়েছে, এই যুদ্ধটা। হ্যাঁ, এই যে এইবারে কি হচ্ছে, এইটা এক্স্যাক্টলি। এবং কি হচ্ছে, ট্রাম্প যেটা বলছে সেটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনে এই কথাটা বলছে। এখন আমি যদি এতখানি অ্যারোগেন্ট হই, ভয়ঙ্কর অ্যারোগেন্ট, তারপরে একটা লুজ ক্যানন, কখন কি বলেন একবার বলে দিলে সেই কথা আর ফিরিয়ে আর নেওয়া যায় না, সেটাও বোধহয় মাথায় ঢোকে না ওনার। উনি যখন যা ইচ্ছে তাই বলেন, যা ইচ্ছে করেন, মনে হয় সমস্ত কিছু। যদিও তার একটা মেথড আছে, দের ইজ এ মেথড ইন ইস ম্যাডনেস। ম্যাডনেসের মধ্যে মেথডটা কি, যে আমি যদি যুদ্ধ জিতে যেতে পারি, একটা যুদ্ধ অন্তত জিতে গেলে আমি সারা বিশ্বে শান্তি কায়েম করে দিলে আমার একটা নাম থেকে যাবে ইতিহাসের পাতায়। এটা তো হচ্ছে না, কিছুতেই হলো না, শান্তি পুরস্কারও পেলেন না। আর মুখে তড়পালেন ভারতকে বলে, এটা ঠিকই, ভারত পাক যুদ্ধ বন্ধ করে দিয়েছেন, ভারত চুপচাপ, ভারত তো হজম করেনি, ভারতের আমাদের যে শাসক আছেন, কেন্দ্রের শাসক, তারা চুপচাপ হজম করে নিলেন। ভারতের যে সার্বভৌমত্ব, সেটা মোটেই নষ্ট হয়েছে, বিনষ্ট হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু ভারতের যে শাসক দল, তারা এটা স্বীকার করলো, তখনই ভাবলেন আমি তো সর্বশক্তিমান, আমি সবকিছু করতে পারি। অ্যান্ড হি অ্যাটাকড ইরান। কিন্তু ইরানকে অ্যাটাক করে খামেনেইকে মেরেছেন, খামেনেইকে মারার পর তার ছেলে এসেছে, এই বিভিন্ন কারণ হয়েছে। এবং ইরান যে চুপ করে নেই, এবং ইসরায়েলকে কিভাবে বেড়েছে, মাঝে নেতনিয়াহু আদৌ বেঁচে আছেন কিনা সেটা প্রমাণ দেবার জন্য বারবার নেতনিয়াহুকে সামনে আসতে হয়েছে, যে না, তিনি বেঁচে আছেন। তার এত বড় একটা আঘাত ইরানও করেছে। এই মুহূর্তে পিছিয়ে আসার পথ কোথায় ট্রাম্পের? কোথায়? একমাত্র, আবার বলেছি, ট্রাম্পের তো পিছিয়ে আসার পথ ছিল যদি ইউরোপিয়ান কান্ট্রিরা মিডিয়েট করতে পারত। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিরা মিডিয়েট করতে পারবে না, কারণ জানে তাদের কথা শুনবে না ইরান, কারণ তারা নেটোর সদস্য। নেটোর সদস্য, এবং ইরান তাদের বিশ্বাস করে না। তারাও সবাই যে ইরানকে বললেই, বা তাদের মধ্যে সবাই ইরানকে বিশ্বাস করে তাও করে না। মিডিয়েট নিশ্চয় করতে পারতো রাশিয়া বা চায়না, করতে পারতো। কিন্তু দেখো, তারা চাইছে তো রাজনীতি, আমেরিকার শক্তি ক্ষয় হলে তাদের লাভ। আমেরিকা যত তাদের এক্স্যাক্টলি, শক্তি, হ্যাঁ, চায়নার তো এই তাইওয়ান তো ইস্যু রয়েছে। রয়েছে। এই রাজনীতি বড় কঠিন, আমি এটা বলছি, এও তো রাজনীতি, কূটনীতিও নয়, এ একবারে রাজনীতি, পরিষ্কার রাজনীতি। এই কূটনীতির ওপরে, কূটনীতিতে যদি বিশ্বাস রাখতেন আমাদের ট্রাম্প, তাহলে এতদিন অনেক কিছু হয়ে যেত, কূটনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হতো এবং তাতে শান্তি বজায় থাকতো। উনি তো শান্তি রাখেননি, শান্তিটাকে বিঘ্নিত করেছেন। এবারে চায়না এবং রাশিয়া কেন মিডিয়েট করতে যাবে এই মুহূর্তে? ওরা চাইবে যে ট্রাম্প আরো কিছুটা বিপাকে পড়ুক। এই যে ট্রাম্পের অ্যারোগেন্স, আমি ট্যারিফ যা বলবো তাই দিতে হবে, আমি সারা পৃথিবী থেকে যতটা ট্যারিফ বলবো তাই বলতে হবে, কি অবস্থা দাঁড়িয়েছে ট্রাম্পের। বলছে যে জাহাজগুলো যেতে পারছে না, সমুদ্রের মধ্যে রয়েছে, এমনকি ইরানের তেলের জাহাজ, সেইগুলোতে আমি স্যাংশন উঠিয়ে দিলাম।
সেই জাহাজগুলোতে স্যাংশন রাখছি না। পাগলামি এর চূড়ান্ত। চেয়ে এটা এইটা এটা কোন পর্যায়ে গেলে এটা করতে হয়? এরপরে আর কি থাকে? আর হিপোক্রেসি, না কি বলবো, মানে এটা হোঁচট খেয়ে পড়া, নাকি কোন অবস্থায় পড়েছে সে, সেটা বলছে। এটা ইরান হাসাহাসি করবে না? এটা হাস্যাস্পদ তো একদিকে, যে না ঠিক আছে তোমাকে এটা ছেড়ে দিলাম, যেন অ্যাজ ইফ মনে হচ্ছে তুমি ছেড়ে দিতে, তুমি তো ছেড়ে দিতে বাধ্য হচ্ছ। দুদিন পরে তুমি যদি যদি মিডিয়েশন হতো, তাহলে প্রথম ইরান বলবে যে আমাদের তুমি সমস্ত স্যাংশন উঠিয়ে যা যা রেপারেশন, যা যা টাকা ক্ষতি হয়েছে, সে তো আজকে একদিনে নয়, বহুদিন ধরে সব টাকা হুম। তুমি দাও। এই তো ট্রাম্পের পক্ষে সেটা যদি করতে হয়, তাহলে ট্রাম্পের ইমপিচমেন্ট হবে, এবং ইমপিচমেন্ট হয়ে শুধু না, এবারে শাস্তি হবে। এবার বিচারটা হবে। শুধু ইমপিচমেন্ট তো ওরা আগে হয়েছে, দুবার হয়েছে। ইমপিচমেন্ট হবে তো বটেই, ইমপিচমেন্ট হওয়ার পরে বিচার হবে, শাস্তিও হবে। তো সেটা ট্রাম্প তো বুঝতে পারছেন। তা থেকে কি করে বেরোতে পারবেন সেই পথটা উনি খুঁজে পাচ্ছেন না। এটা একটা রিগমারোল, একবারে গোলক ধাঁধায় ঢুকে পড়েছেন। এবার আর বেরোবার পথ, এসকেপ রুট যাকে বলা হয়, এসকেপ রুট কিন্তু ট্রাম্প পাচ্ছেন না। আর ইরানকে যদি বলো, হ্যাঁ সত্যি তো, ইরান তো ডেভাস্টেটেড হয়েছে, সাংঘাতিক ক্ষতি হয়েছে। এমন তো নয় যে ইরান একবারে অক্ষত আছে, প্রবল ক্ষতি হয়েছে ইরানের। মানুষজন, কি হয়নি, মানুষ মারা যাচ্ছেন, সমস্ত স্কুলের শহর শিশুরা ধ্বংস মারা হয়ে গেছে গিয়েছে, সেখানে। শিশুরা মারা যাচ্ছে ভীষণ ভাবে। কিন্তু ইরানকে তো, এটা হচ্ছে তাদের তো পিঠ থেকে গেছে দেওয়ালে, আর তো কিছু করার নেই। এখন তাকে বাঁচবার জন্য লড়াই করতে হচ্ছে। এই বাঁচবার লড়াইটা তো তো মৃত্যুদিন পর্যন্ত চালিয়ে যাবে। তো আমেরিকা তো সেটা চালাতে পারবে না, ইসরায়েল তো সেটা চালাতে পারবে না। এইখানেই ট্রাম্পের অসুবিধা হচ্ছে, যে এবারে ইসরায়েলকেও যদি কড়া শাসনে না রাখা যায়, তাহলে ইসরায়েল যদি এটা করে, অন্তত বলা যাবে যে ইসরায়েলের জন্য আমরা এটা ভুগছি, ইসরায়েল হচ্ছে এর মূলে আছে। কিন্তু মুশকিল হচ্ছে এটাই, যে এমন ভাবে ইসরায়েলকে গুরুত্ব দেওয়া হয়েছে, ট্রাম্প সাহেব দিয়েছেন এতদিন, যে এখন আবার সেই পথটাও কতটা খোলা আছে সেটা মনে হয় না। কিন্তু এটাই। চেষ্টা একটা করে যাচ্ছেন ট্রাম্প সাহেব, এই আর হুম। কি। গৌতম দা, মানে পুরো ব্যাপারটা বলতে গেলে অনেকটা ট্রাম্পের কাছে একটা সাপের ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে। হুম হ্যাঁ, হুম হ্যাঁ, হুম এখন সেখান থেকে বেরিয়ে আসাটা খুব মুশকিল। হুম। আজকে একটা খুব চমৎকার আমরা খোলা আড্ডা অনুষ্ঠানে আমরা চমৎকার একটা আড্ডা আপনাদের সামনে হাজির করলাম। গৌতম দা অনেক তথ্য এনে বিশ্লেষণ করলেন। আপনাদের যারা যারা এই অনুষ্ঠানটি আপনারা ধৈর্য ধরে দেখলেন, আপনারা আপনাদের সমস্ত মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং সেই সঙ্গে আমাদের এই চ্যানেল, আমার সুব্রত বসু এবং গৌতম দার গৌতম ব্যানার্জি অফিসিয়াল, অবশ্যই আপনারা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলে আমাদের যে যে অনুষ্ঠানটাই আমরা আপলোড করব সেটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনারা যারা যারা দেখলেন সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।